স্বচ্ছ, আবির আর সাদাফ তিনজনই ভোর ভোর এসে বাসার সামনে মোড়টায় বসে আছে। দৃষ্টি স্বচ্ছর রুমের ঠিক নিচের ব্যালকনিতেই, অথচ যে কারণে তারা তিনজনে মিলে ব্যালকনির দিকে তাকিয়ে আছে তাহার দেখা কিছুতেই মিলছে না। তারপর অনেকটা সময় পরেই গিয়ে ব্যালকনিটায় দেখা মিলল এক যুবতী মেয়ের। ফোলা ফোলা চোখে আড়মোড়া ভেঙেই বসে পড়ল একটা টুলে। স্বচ্ছ মনোযোগ দিয়ে দেখে মেয়েটাকে। কাল সে চারজনের মধ্যে এই মেয়েটাকে দেখেনি। কোনোভাবে কি এই মেয়েটাই সুহাসিনী? ঘুমের অজুহাত দিয়ে লুকিয়েছিল মেয়েটি? স্বচ্ছ যখন মনকে প্রশ্ন শুধাতে ব্যস্ত, তখনই আবির উচ্ছ্বাস নিয়ে পাশ থেকে বলে উঠল, দোস্ত দেখ দেখ, এই মেয়েটাই কি আমাদের ভাবি? কিউট না দেখতে বল? আমার মনে হচ্ছে এটাই আমাদের ভাবি। স্বচ্ছ চোখ শুরু করে তাকায়, হতাশ শ্বাস ফেলে দাঁতে দাঁত চিবিয়ে বলে, বুঝবো কিভাবে এটাই তোর ভাবি না অন্য কেউ? উপায় রেখেছে ওই মেয়ে? সাদাব উপদেশের ন্যায় ভঙ্গিমা করে বলে ওঠে, মেয়েটাকে ইশারা দে, দেখ রিয়াক্ট কেমন করে দেখি। আবির সঙ্গে সঙ্গে বলল, এটা করা যায়, কিন্তু করেই বা লাভ কি? রিয়াক্ট দেখে কি বুঝবো এটা স্বচ্ছর বউ কিনা? সাদাব সঙ্গে সঙ্গেই বলল, কথা তো বলার সুযোগ পেতে পারি, রেগে হয়তো নিচে এসে কথা বলতে পারে। সঙ্গে সঙ্গেই সাদাফ আর আবির দুজনেরই কি হলো জানা নেই, তবে শীষ বাজিয়ে উঠল। স্বচ্ছ রাগ হলো। সে এতক্ষণে সুহাকে কল দিচ্ছিল, দেখছিল মেয়েটা ব্যালকনিতে থাকা অবস্থায় কল রিসিভ করে কিনা। কিন্তু এই বন্ধুদের পাল্লায় পড়ে ওই প্ল্যানটাও বরবাদ। মনে মনে ভাবলো, যদি নিজের বউ হয় এ মেয়েটা, তাহলে নিজের বউকে বন্ধুরা এভাবে শীষ বাজিয়ে বিরক্ত করছে, চোখের সামনে স্বচ্ছর ওইটাও সহ্য করতে হবে। স্বচ্ছ কিরমিরিয়ে বন্ধুদের পিঠে কিল বসাতেই উপরে ব্যালকনিতে বসে থাকা মেয়েটা তখন রেগে ভুরু সোজা করে তাকায়। একটা পরিচিত মুখ আর দুটো অপরিচিত মুখ দেখে রেগের তড়িৎ বেগে উঠে পড়ে। পরপরই হনহন করে রুমে ঢুকে পড়ে। স্বচ্ছ তা দেখে বিড়বিড়িয়ে বন্ধুদের উঠে বলে, তোদের কি এসব করতে এনেছি শালা? আবির বোকার মতো মুখ করে বলল, তোর ভালোর জন্যই তো করলাম, এখন আমাদের দোষ। স্বচ্ছর সাথে সাথে আবিরের ভোলা ভালা গালে চর বসালো। বেচারা আবির মুখে হাত দিয়ে সেভাবেই বসে রইল। কিছু স্বচ্ছর সাথে সাথে আবিরের ভোলা ভালা গালে চর বসালো। বেচারা আবির মুখে হাত দিয়ে সেভাবেই বসে রইল। কিছুই করবে না সে আর বন্ধুর জন্য, কিচ্ছু না। ব্যালকনিতে যে বসেছিল সে রাহা, সুহার ছোট বোন হয় মেয়েটা, এবার অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে। রাহা চোখ গোল গোল করে নিজের বোনের বরের এহেন দৃশ্য দেখেই রুমে এসে সুহাকে ডাকতে লাগলো। সুহা তখনও ঘুমে। বোনের ডাক শুনে চোখ মেলে তাকাতেই রাহা চেঁচিয়ে উঠে বলল, আপু, তোর অস্বচ্ছ বেটায় তো বখাটে পানা শুরু করে দিয়েছে। সাত সকালে মেয়েদের দিকে তাকিয়ে শীষ বাজাচ্ছে বন্ধুদের নিয়ে, ছি। সুহা যেন বুঝে ওঠেনি কিছুই। চোখ ডলতে ডলতে বলল, কি করেছে? বোধহয় তুই ভেবে আমায় দেখে শীষ বাজালো, বুঝলাম না। সুহা বিরক্ত হয়, স্বচ্ছর ওপর রাগও হয়। কি শুরু করেছে কি এই বেয়াদব লোকটা? এখন কি যাকে তাকে বউ বানিয়ে ফেলবে? সুহা বিরক্ত নিয়ে উঠে বসলো। বালিশের পাশে পড়ে থাকা নিজের পুরাতন ফোনটা সাইলেন্ট হয়ে আছে, কিন্তু আলো জ্বলছে। সুহা সাধারণত ফোন ব্যবহার করে না, শুধু স্বচ্ছর সাথে কথা বলার জন্যই ফোনটা রেখেছে সে। তাই তো আলো জ্বলতেই ফোনটার দিকে তাকাতেই দেখলো স্বচ্ছ কল দিচ্ছে। সুহা রাগে গিজগিজ করতে করতেই কল তুলল। মুখে ওড়না ভাঁজ করে রেখে রাগে কিরমির করতে করতে বলল, এসব কি অস্বচ্ছ সাহেব? আমি কি এমনি এমনি আপনাকে অস্বচ্ছ বলি? সাত সকালে মেয়েদের দিকে তাকিয়ে শীষ বাজাচ্ছেন কেন? এটা আপনার স্বচ্ছ নামের পরিচয়? স্বচ্ছর মুখচাহনি নিভে এলো। দোষ করলো বন্ধুরা আর দোষী হলো সে। আবার অন্যদিকে মনের মাঝে ভাবনা আসে যে এতক্ষণ যে মেয়েটা ব্যালকনিতে ছিল তাকে দেখেই হয়তো ফোনটা রিসিভ করেনি, এখন রুমে গিয়ে হয়তো রিসিভ করছে। তার মানে ব্যালকনিতে যে মেয়েটা ছিল সেই হলো স্বচ্ছর বউ। স্বচ্ছ মুহূর্তে প্রশ্ন ছুড়ল, তার মানে তুমিই সে ব্যালকনিতে যে ছিল সেই সুহাসিনী? সুহার ইচ্ছে হয় ব্যাগকের লোকটার মাথায় পাথর ছুঁড়ে মারতে। দীর্ঘশ্বাস ফেলে টান টান স্বরে জানায়, সে হলে কি করবেন? রাস্তায় দাঁড়িয়ে বন্ধুদের নিয়ে উত্তক্ত করবেন? শীষ বাজাবেন? স্বচ্ছ মোটেই শীষ বাজায়নি, তবুও তাকেই জবাবদিহি করতে হবে কেন? স্বচ্ছ গভীর স্বরে জানালো, শুধু শুধু দোষারোপ করবে না সুহাসিনী, শীষ কেবল আবির আর সাদাফি বাজিয়েছিল, আমি না। প্রমাণ কি? দুজনই যেহেতু বাজিয়েছে, আপনিও বাজিয়েছেন নিশ্চয়ই। স্বচ্ছ রাগ হলো। সে বলছে করেনি, তবুও বিশ্বাস করছেন এই মেয়ে। মিথ্যে মিথ্যে দোষ চাপিয়ে দিচ্ছে তার ঘাড়ে। রাগ নিয়ে বলল, আমি বলেছি যেহেতু এটা বিশ্বাস হয় না। স্বচ্ছ রাগকে আরেকটু বাড়াতে সুহা জবাব দিল, আপনাকে বিশ্বাস হয় না এখন আর? কেন তা আপনি জানেন। স্বচ্ছ তবুও জেদ নিয়ে বলে উঠল, বলো তুমি। সুহা মৃদু হাসে, এবারে দীর্ঘশ্বাস টেনে উত্তর দেয়, বিশ্বাস ভেঙেছেন স্বচ্ছ। দারুণভাবে শিক্ষা দিয়ে দিয়েছিলেন যে কাউকে যাতে বিশ্বাস করতে দুবার ভাবি, তারপরও না ভেবে বিশ্বাস করব, তাও আপনাকে। ভাবলেন কি করে? স্বচ্ছ দৃঢ় স্বরে জানায়, কারণ তুমি সুহাসিনী আর আমি স্বচ্ছ। খুব ভুল না হলে তুমি এখন আমার প্রতি দুর্বল সুহাসিনী। সুহা জানতে চায়, এটাকে কাজে লাগাতে চাইছেন? স্বচ্ছ আফসোস নিয়ে বলে, সুযোগ কই পাচ্ছি? এবার সুযোগ পাবেনও না স্বচ্ছ, আমি সুযোগ খুঁজে নেব। সুহা বলে, খুঁজে নিন, নিষেধ করেছে কে? তবে রাস্তাঘাটে বন্ধুবান্ধব নিয়ে দাঁড়িয়ে বাসায় চলে এসে বিরক্ত করে আমার সাথে সাথে অন্য মেয়েদেরও বিরক্ত করবেন না। স্বচ্ছ ফুসফুস স্বরে বলে, আর তুমি যে দড়ি দিয়ে ঘুরাচ্ছ আমায়? ঘুরতে তো বলিনি অস্বচ্ছ সাহেব, চাইলে না ঘুরে এই খেলার সমাপ্তিটা টেনে নিতে পারেন, আপনার ইচ্ছে।
স্বচ্ছ এত সহজে হেরে যাবে? সুহা তাচ্ছিল হাসি নিয়ে উত্তর দেয়, 4 বছর আগে যখন ফেলে রেখে গিয়েছিলেন ওটা তো আপনার হার ছিল না, বরং বিজয় ছিল। এবারও নিশ্চয়ই হার হবে না এটা। স্বচ্ছ বাঁকা হেসে জানায়, খেলার ওপর প্রতিদ্বন্দ্বীকে না দেখেই খেলা সমাপ্তি টানতে পারবো না সুহাসিনী। আগে দেখা হোক, পরিচয় হোক, তারপর তো আসল খেলাটা শুরু হবে। সুহা বলে, আপনি যেই চালটা দেওয়ার জন্য অপেক্ষা করছেন সেই চালটা এবার ফলবে না স্বচ্ছ সাহেব। একবার ভালোবেসে ঠকেছি, দ্বিতীয়বার এই একই মানুষের প্রেমে পড়ে ঠকতে যাব না আমি। স্বচ্ছ হাসে, আত্মবিশ্বাসের সহিত বলে উঠল, মানুষের মন আর মস্তিষ্ক সবসময় এক পথে চলে না সুহাসিনী। আমার মন বলছে তোমার মস্তিষ্ক বারবার তোমায় সতর্ক করা সত্ত্বেও তোমার মন শেষমেশ আমাতেই ঝুঁকবে, আমাকেই চাইবে। আমি ভুল না হলে তোমার ওইসব প্রেমিক সবই তোমার গুটি কেবল, তুমি আসলে আমাতেই আকৃষ্ট। সুহা মেনে নেয় না। বিপরীতে স্বচ্ছকে জবাব দেয়, একটু বেশি কনফিডেন্স আপনার। দেখা গেল শেষ মুহূর্তে আপনার সব কনফিডেন্স ভেঙে চুরমার হয়ে গেল। একটা উপদেশ দেই, এত বেশি ওভার কনফিডেন্স রাখবেন না, পরে কষ্ট হবে। কথাগুলো বলেই কল রাখলো সুহা। স্বচ্ছ ঠোঁটে ঠোঁট চেপে তাকায় সে একই ব্যালকনিতেই। বিড়বিড় বলে ওঠে, আমাকে কষ্ট দিয়ে তুমি সুখে থাকবে সুহাসিনী? আমি হতে দেব? যেভাবেই হোক তোমাকে আমি আমার জন্য মরিয়া বানাবই ডিয়ার, জাস্ট ওয়েট। স্বচ্ছ, সাদাব, আবির আর নিধি চারজনই সকালের ব্রেকফাস্ট শেষ করে বিল্ডিংয়ের গেটের সামনে চেয়ার পেতে বসে আছে। উদ্দেশ্য ওই 5 জন মেয়ের যারাই বাইরে যাবে সবাইকে আটকিয়ে হাত চেক করবে। মোবাইলে সুহার পাঠানো সেসব ছবির সাথে মিলিয়ে দেখবে কোনটা স্বচ্ছের বউয়ের হাত। হলো তাই, প্রথমেই নামলো নিতু। গেট পেরোনোর আগেই চারজন মিলে তাকে নাস্তানাবুদ বানিয়ে হাত চেক করেছে, তারপর ছেড়ে দিয়েছে। নিতুর ঠিক 2 মিনিট পর বাসা থেকে বেরিয়েছে সুহা। নিতু যখন ছাড়া পেল ঠিক তখনই কল করে সুহাকে বলল, কি আশ্চর্য দোস্ত, তোর অস্বচ্ছ বেটায় কি শুরু করেছে? এখন শুরু করেছে হাত চেক করা। সুহা কলে শুনছিল কথা। ফোনটা কানে নিয়েই গেট পেরিয়ে সামনে যেতেই এলো আবির। অত্যন্ত বিনয়ের স্বরে বলে উঠল, আপু, দয়া করে আপনার হাতটা একটু দেখতে পারি আমরা? প্লিজ আপু, আমাদের হেল্প করুন আপনার হাতটা দেখিয়ে। সুহা ফ্যাল করে তাকালো। আবিরের বাম হাতে দেখতে পেল মোবাইল, যাতে দেখা যাচ্ছে সুহার পাঠানো সেই হাতের ছবিগুলোই। সুহা দীর্ঘশ্বাস ফেলে। বুঝতে পারলো এরা হাতের ছবি মেলানোর মিশনে নেমেছে, কিন্তু বুঝে উঠল না সে হাত দেখাবে কিনা। এখন যদি সে হাত দেখাতে ভনিত করে তাহলে নিশ্চয়ই এই 4 জনই সন্দেহ করা শুরু করবে। আশ্চর্য, কি শুরু করেছে এই পাগল লোক? চিকন একটা মেয়েলি হাত। স্বচ্ছ 8 চোখেই তাকিয়ে দেখলো জামার আড়ালে থাকা সুহার হাতটা। সুহা এখনো আবিরের সামনে হাত মেলে দেয়নি, তবে যেভাবে আছে সেভাবেই স্বচ্ছ দেখল। ছবির হাতের সাথে মেলাতে পারল না যেন। অবশ্য এভাবে 8 চোখে দেখে বোঝা যায় নাকি? স্বচ্ছ ছোট শ্বাস ফেলতেই আবারও আবির সুহার হাত দেখার উদ্দেশ্যে নিয়ে বলে উঠল, আপু, আমরা আসলে একজনকে খুঁজছি, দয়া করে আমাদের সাহায্য করুন, আপনার হাতটা দেখান প্লিজ। সুহা তখনও কানে ফোন চেপে দাঁড়িয়ে। আবিরের কথা শুনে মহা বিরক্ত হয়েছে, এমন ভাব করে অবশেষে বলল, জ্যোতিষী নাকি আপনি? হাত দেখে মানুষকে খুঁজে বের করতে পারবেন? আরিফ, সাদাব, স্বচ্ছ আর নিধি 4 জনই বুঝে নিল এই মেয়ে যে তেরামি দেখাবেই। স্বচ্ছ বিরক্ত হয়। এ মেয়েকে বেশিবার হাত দেখাতে বললে নির্ঘাত ভাব বেড়ে যাবে, খুব মুখ চালাবে। তাই বুদ্ধি করে সুহার নাম্বারে কল করলো সেই মুহূর্তে। অন্তত ফোন বেজে উঠলে তো বুঝতে পারবে এটা সুহা কিনা। তাই সেই মোতাবেক চেক করলো ফোন বেজে ওঠে কিনা। অথচ 2-3 বার কল দেওয়ার পরও ফোন বাজলো না। স্বচ্ছ মনে মনে নিশ্চিত হলো এই বেয়াদব মেয়েটা সুহাসিনী না। দুনিয়ায় এত মেয়ে থাকতে তার বউ নিশ্চয়ই এমন একটা বেয়াদব মেয়ে হবে না। মনে মনে মেয়েটাকে 2-4টা কথা শোনানোর উদ্দেশ্য নিয়ে এগিয়ে গেল সে। বিরক্ত স্বরে বলল, না, ও হাত দেখে হয়তো বলতে পারবে না কার মাথায় কয়টা তার ছিঁড়া আছে। যাই হোক, আপনার মাথার যে সব তারই ছিঁড়া তা আমাদের জানা কথা আপু। এখন যান, আপনার হাত দেখার দরকার নেই আমাদের। অপমানে সুহার ফর্সা মুখ লাল হয়ে এলো। মুখ বিকৃত করে তেজ নিয়ে জবাব দিল, আশ্চর্য, আমি কি গলা ফাটিয়ে চিল্লিয়ে বলেছিলাম আসুন আমার হাত দেখে যান? আমার হাত না দেখলেই আমি গড়াগড়ি দিয়ে কান্না করব বলেছি? স্বচ্ছ ফোরন কেটে উত্তর দিল, আপনার যা গলা, এতে চিল্লানোর প্রয়োজন নেই, এলাকার মানুষ এমনিতেই শুনবে। সুহা দাঁতে দাঁত চেপে উত্তর করলো, আর আপনার যা চরিত্র তাতে আমি এতটুকু অন্তত বুঝেছি মেয়েদের বিরক্ত করা ছাড়া আপনার আর কোনো কাজ কাম নাই। সব কটা ইপটিজার। এই হ্যালো, ইপটিজার কাকে বলছেন? কিছু করেছি আপনার সাথে? সুহা হাত চালানো ভঙ্গিতে বলে উঠল, আমার সাথে কিছু করার সুযোগ দেব নাকি? মেয়েরে একেবারে কোমর ভেঙে দেব। স্বচ্ছর হাসি আসে। এইটুকু মেয়ে কিনা তার মতো ছেলের কোমর ভেঙে দেবে? যা মুখেই কথা এই মেয়ের। তাই তো হেসে হেসে উপহাস করে বলে, ওই দিনের মতো ওইটুকু ঘুষি দিয়ে কোমর ভাঙবেন? মুহূর্তেই পেছন থেকে ভেসে এলো অট্ট হাসির আওয়াজ। সুহা ফিরে দেখলো ছেলেটা সুহার স্টুডেন্ট, ওরফে স্বচ্ছর কাজিন তিহান। তিহানদের বিল্ডিং আর স্বচ্ছদের বিল্ডিং পাশাপাশি, সেই হিসাবে প্রায় যাতায়াত হয়। আর সে যাতায়াতের বিষয় ধরে তিহান কথাগুলো শুনে ফেলেছে এবং অট্ট হাসিতে ফেটে পড়েছে। সুহা হাসির আওয়াজ শুনে ক্ষিপ্র দৃষ্টিতে তাকায়। স্বচ্ছতে এই মুহূর্তে তার সহ্য হচ্ছে না। সত্যি মেরে কোমর ভেঙে ফেললেও সে এই মুহূর্তে নিজেকে আর দোষারোপ করবে না। তবে সে তা করলো না, উল্টো তিহানের দিকে তাকিয়ে সুন্দরভাবে ডাকলো,
একটু এদিকে আয় তো তিহান। তিহান বেচারা গদগদ হয়েই সুহার সামনে এসে দাঁড়ালো। কিছু বলবে এমন ভঙ্গিতে উৎসুক হয়ে সুহার দিকে তাকালো। উল্টো দিকে সুহা তিহানের দিকে মৃদু হেসে চাইল। তারপর স্বচ্ছর উপর জন্মানো রাগটা এক নিমিষেই ঝেড়ে ফেল তিহানের সাফেদ গালের ওপর। এক মুহূর্তেই চরের আওয়াজ ভাসলো সবার কানে। তিহান বেচারা তখনও বুঝে উঠতে পারেনি তার সাথে কি হয়েছে। হতবিহ্বল দৃষ্টিতে গালে হাত দিয়ে সুহার দিকে তাকাতেই সুহা বলল, এইবার বলতো তিহান, ওইটুকুই নাকি বল আছে আমার হাতে? তিহানের গাল জ্বলছে। এই সুহা আপু তাকে চর মেরে মেরেই সবসময় পড়া শেখায়, তাই বলে সবার সামনে চর বসাবে তার গালে? মুখ কালো করে গালে ওভাবে হাত রেখেই তিহান জবাব দেয়, বল আছে আপু। সুহা হেসে বলে, গুড। যদিও আমি ভদ্র মেয়ে, হাত উঠাতাম না সবার সামনে, কিন্তু এনাদেরকে প্রমাণ দেখাতেই উঠালাম। ডোন্ট মাইন্ড। হ্যাঁ। পর মুহূর্তেই আবার স্বচ্ছদের উদ্দেশ্য করে বলে, আর শুনুন, নেক্সট টাইম মেয়েদের বিরক্ত করবেন না এভাবে, ফল কিন্তু ভালো হবে না, বুঝলেন? কথাগুলো বলেই হনহন করে স্বচ্ছদের সামনে দিয়ে চলে গেল সুহা। আবির, সাদাফ, নিধি তখনও বোকার মতো তাকিয়ে আছে, আর তিহান গালে হাত বুলাচ্ছে। সাদাফ তিহানের কাঁধে হাত রেখে স্বচ্ছকে বলে উঠল, কি সাংঘাতিক মেয়ে স্বচ্ছ, কোনোভাবে যদি এই মেয়ে তোর বউ হয়, ও মাই গড, দিনরাত মেরে মেরে তোর সব হাড্ডি নরম করে ফেলবে দোস্ত। তিহান মিনমিন করে তাকিয়ে থাকে, মনে মনে বলে, বউ হওয়ার কি আছে, অলরেডি তো এই সাংঘাতিক মেয়েই স্বচ্ছ ভাইয়ের বউ হয়ে আছে, শুধু স্বচ্ছ ভাইয়ে জানে না। স্বচ্ছ যদিও তিহানের মনের কথা পড়তে পারল না, তবে এগিয়ে এসে তিহানের দিকে চেয়ে বলে উঠল, ছাগল কোথাকার, তুই না পুরুষ মানুষ, মেয়েদের হাতে একটা চর খেয়ে এমন ভেড়ার মতো করছিস যেন তোর গালের হাড্ডি বেঁকা হয়ে গেছে। তিহান বোকা বোকা স্বরে উত্তর দিল, ভাইয়া, গালের মাংস জ্বলছে এখনো আমার, দোষ করলে তুমি আর শাস্তি পেলাম আমি। আপু আমার সাথে অন্যায় করলো, এটা সবসময় আমারে এমন মারে আপু। নিধি কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, কেমন আপু তোমার? আপু আমার টিচার, পড়ায় আমাকে, পড়া না পারলেই এভাবে চর বসায় গালে। তিহানের উত্তর পেয়ে সবাই হেসে ওঠে। নিধি হাসতে হাসতে বলে, এই মেয়ে যদি তোর বউ হয় তাহলে মেরে মেরে সোজা বানিয়ে ফেলবে ভাই, অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে ট্রিট করবে। কথাটা বলতে বলতেই নিধি হাসলো। স্বচ্ছ গম্ভীর গলায় বলে উঠল, আমার বউ এতটা বেয়াদব হবে কিভাবে মনে হলো তোর? আমার বউ অতি ভদ্র, আমি অতটুকু জানি। নেহাতি এখন সে অভিমানে অনুরাগে ফুলে আছে বলে আমাকে একটু ঘুরাচ্ছে, নয়তো বিয়ের আগে 1 মাস কথা বলে আমি এতটুকু তো বুঝেছিলাম সে খুব ভালো একটা মেয়ে। আবির গলা নামিয়ে বলল, শিওর তুই? আমার কেন জানি মনে হচ্ছে এই মেয়েই তোর বউ। স্বচ্ছ জবাব দিল, এই মেয়ে আমার বউ হলে আমি যখন কল দিলাম রিং হলো, ওর হাতে তো ফোন ছিল, আওয়াজ হলো না কেন? রিংও বাজলো না, তাহলে? সাদাব সঙ্গে সঙ্গে নিশ্চিত হলো এমন ভঙ্গিতে বলে উঠল, যাক তাহলে চিন্তামুক্ত, এই মেয়ে যে আমাদের ভাবি না। সময়টা সন্ধ্যার অনেকটা পরের, আকাশে আধার ছেয়ে এসেছে তখন, প্রকৃতিতে শীতল হাওয়া। সুহা ব্যালকনিতে বসে সে হাওয়া উপভোগ করছিল, গিটারে টুংটাং সুর উঠাচ্ছে, কিন্তু ব্যালকনিতে আলো জ্বলছে না। স্বচ্ছ সুদূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখছিল সেই ব্যালকনিটা। যখনই এক মেয়েলি ছায়া বুঝে উঠতে পারলো, তখনই বুকের ভেতর কেমন করে উঠল যেন। মনে হলো এটাই সুহা, এটাই সে সুহাসিনী, বোধ হয় হাতে গিটারও। স্বচ্ছ দূর থেকেই ছায়া দেখলো, কিন্তু সুর ভেসে আসছে না। চায়ের টং দোকানটা থেকে চায়ের কাপে যখন ঠোঁট ছোঁয়ালো, ঠিক তখনই তার ফোনে কল এলো। স্বচ্ছ ব্যালকনিটায় দৃষ্টি নিবন্ধ রেখেই কল তুলল। ওপাশ থেকে কেউ বলল, এখন কি দিনরাত এই ব্যালকনিতেই নজর রেখেই কাটাবেন অস্বচ্ছ সাহেব? কি সব পাগলামো করছেন এগুলো? স্বচ্ছ চায়ের কাপে চুমুক দেয়, বুঝে নেয় যে ব্যালকনির মেয়েটাই সুহাসিনী। তাকে রাস্তার ল্যাম্পপোস্টের আলোতে দেখেই হয়তো কল দিয়েছে। স্বচ্ছ কিছু সময় পার করে উত্তর দিল, সারাদিন অনেকগুলো কল করা হয়েছিল তোমায়, রেসপন্স করনি কেন? রেসপন্স করার প্রয়োজন বোধ করিনি, আপনাকে বলেছিলাম যে এসব পাগলামি করতে না। তবুও দাঁড় করিয়ে করিয়ে হাত চেক করছিলেন। স্বচ্ছ ছোট করে একটা শ্বাস ফেলে উত্তর দেয়, পেয়েছি 2 জন মেয়েকে, তার মধ্যে কেবল একজনের হাত চেক করেছি সুহাসিনী, আরেকজন তো চরম বেয়াদব। তুমি এই মেয়ের সাথে এই একই বাসায় থাকো কি করে? কি ঝগড়ুটে। সুহার হাসি আসলো, তবুও বলল, কেন, কি করেছে সে? এই নিয়ে 2-3 বার ঝগড়া করেছে মেয়েটা। সুহা বলে, ঝগড়া করার মতো কাজ করেছিলেন? আমি কি ঝগড়া করার জন্য মরিয়া হয়ে আছি নাকি? সুহা চাপা হাসে, শ্বাস টেনে বলে, এসব বাদ দিন এবারে। স্বচ্ছ ভুরু উঁচিয়ে প্রশ্ন ছড়ে, কোন সব? বউ খোঁজাখুঁজি? দেখা দিয়ে দাও তাহলে, দেখা পাওয়ার এতটা আগ্রহ কেন? স্বচ্ছ গম্ভীর গলায় বলে, তুমি একটা খেলা খেলছো, আর আমি সেই খেলার গুটি হয়ে যাচ্ছি দিন দিন। তোমার ইচ্ছে মতো তুমি আমায় ঘুরাচ্ছ, আমি কিছুই করতে পারছি না। সুহা চুপ করে থাকে, এতটা আগ্রহ, অথচ সেই আগ্রহটা শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য। একটু ভালোবেসে আগ্রহ দেখালে কি হতো, সুহা ভাবে। তারপর অনেকটা সময় পর জড়ানো সুরে বলে, কখনো সংসার বাঁধার স্বপ্ন দেখেছেন স্বচ্ছ? স্বপ্ন ভাঙার কষ্ট অনুভব করেছেন? নিজেকে অবহেলায় অপমানে এক নির্জীব বস্তুর মতো ভেবেছেন কখনো? ভাবেননি? আমি ভেবেছি। আমি এমন স্বপ্ন দেখতে পারি না, বিশ্বাস করতে পারি না, ভালোবাসতে পারি না। আমার সব অনুভূতি পরাজিত আজ। কথাগুলো বলেই সুহা ফোন রেখে দেয়। পরপরই ব্যালকনি থেকে উঠে চলে যায় রুমে।
স্বচ্ছ চুপচাপ বসে থেকে তা দেখে আর মনে ভাবে যে মেয়েটা কেঁদেছিল। কেন কেঁদেছিল? স্বচ্ছর কেন এই চাপা কষ্ট অনুভব হচ্ছে মেয়েটার জন্য? কিসের কারণে? সে তো মেয়েটার প্রতি দুর্বল না, তবুও কেন? নাকি এসবের জন্য কেবলই সেই দায়ী বলে? মেয়েটাকে একটা সময় প্রচুর কষ্ট দিয়ে ফেলেছিল বলে? তো প্রিয় গল্পপ্রেমীরা, 4 নম্বর পর্ব এখানেই শেষ করলাম। 5 নম্বর পর্ব ভিডিও শেষে দিয়ে দেওয়া হবে, দেখে আসতে পারেন। আর সবাই একটা করে লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।